মুরারিবাবুর গাড়ি কেনার পেছনে একটা জব্বর না হলেও ছোটখাটো কারণ ছিল। আজকাল বাসে ট্রামে ওঠা বড় সহজ কথা নয়, মুরারিবাবুর মতো বয়স্ক লোকের পক্ষে তো নয়ই। সেদিন কসবা যাবেন মাসুতো এক দাদার নাতির অন্নপ্রাশনে। নিউ মার্কেট থেকে কয়েকটা খেলনা কিনে এনেছেন। তার মধ্যে আছে একটা রঙিন ইয়া মোটা বল, ফুটবলেরই সাইজ, প্রায় পাতলা রাবারের তৈরি। সেই বলটা মাঝে মাঝে মাথার উপর তুলে খোকা খোকুরা যেমন ভাবে তাকিয়ে দেখে তেমনি করে দেখতে দেখতে এসেছেন, হেসেছেন প্রচুর। খোকনের খুব পছন্দ হবে এটা। আহা, দোলনার মাথার উপর এমন রাঙা বল ঝুলিয়ে রাখলে তিনি এখনই খোকা হতে রাজি আছেন। হায় রে সে কাল, ছ্যা ছ্যা, তখন এমন সব ছেলে ভোলানো সেরা জিনিস ছিল কোথায়? মুরারিবাবু যে আমলে খোকা, তখন তার মাথার ওপর বড় জোর রঙিন কাগজের ফুল ঝুলিয়ে দেওয়া হতো। আর কিছু না, কাগজের ফুল, কোনো মানে হয়? খোকা মুরারিবাবু দইবাত খুদে হাত বাড়িয়ে ওটা ছিঁড়ে নিতে পারতেন কত সহজে, এবং সঙ্গে সঙ্গে মুখে পুরে দিতেন নিশ্চয়ই। তার ফলটা মারাত্মক হতো না? গলায় লেগে দম আটকে ওই বয়সেই মারা পড়তেন। রাস্তার ভিড়ের মধ্যেই তিনি আঁতকে উঠলেন। এই সুন্দর পৃথিবীর কত কিছু সেরা জিনিস দেখার সুযোগ পেতেন না যদি ওভাবে দইবাত মারা পড়তেন। তাই মানুষ বুদ্ধি করে এমন রঙিন হালকা বল বানিয়েছে খোকা খুকুদের জন্য। এ তো গেলা যাবে না, কোনো রিস্ক নেই, তোফা। আজকাল মানুষের কত বুদ্ধি। বিগলিত এবং আনন্দিত মুরারিবাবুর সামনে এই সময় এসে পড়ল একটা বাস। ভিড় ছিল নাকি ছিল না অত লক্ষ্য না করে যেই চাপতে গেছেন, হুড় মুড় করে লোকেরা নেমে এলো কিংবা চাপতে গেল। মুরারিবাবু ছিটকে পড়ে রাস্তায় চিৎপাত হয়ে গেলেন এবং হায় হায়, সেই সুন্দর রঙিন বলের ওপর প্রকাণ্ড এক ভুঁড়িওয়ালা লোক মুরারিবাবুর মতো রোগা পটকা লোকের ধাক্কায় সশব্দে পড়ল। ব্যাস, পটপট পটান কিংবা ফটফট ফটাস এইরকম একটা শব্দ হলো। তারপর মুরারিবাবু মাথা তুলে দেখলেন বাসটা চলে গেছে এবং তার মাথার দুহাত দূরে পড়ে আছে কয়েক টুকরো রঙিন রাবারের ছিবড়ে। আর্তনাদ করতে গিয়ে করলেন না, শান্ত মাথায় উঠে জামা ধুলো ঝাড়লেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো বাসে ট্রামে চাপবেন না। সেদিন সন্ধ্যায় আর সেই অন্নপ্রাশনের নেমন্তন্নে গেলেন না। ভাগ্নে বীরুকে পাঠিয়ে দিলেন। খোকার জন্য কেনা বাকি খেলনাগুলো তো পৌঁছে দেওয়া দরকার। মুরারিবাবুর গাড়ি কেনার কারণ হলো এই। হ্যাঁ, মুরারিবাবু ঝোঁকের মাথায় তারপর একটা মোটর গাড়ি কিনে ফেললেন। মল্লিক বাজারে পুরনো মোটর গাড়ি কেনা বেচার দালালি করেন ভোঁদা মিত্তির। মুরারিবাবুর সহপাঠী ছিলেন কলেজ জীবনে। পুরনো মোটর পার্টসের একটা দোকানও আছে ভোঁদা মিত্তিরে। তিনি পরামর্শ দিয়েছিলেন, নতুন গাড়ি কেনার অনেক হাঙ্গামা আজকাল, বুঝলে না? পারমিটের জন্য লাইন দিয়ে হাপিত্তেশ করতে হয়। তুমি একটা কাজ করো, তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনো, দামটাও কম পড়বে আর পারমিটের হাঙ্গামাটাও করতে হবে না। যে গাড়িটা কিনলেন সেটা একটা ল্যান্ডমাস্টার, বেশ জব্বর গাড়ি। ড্রাইভার রাখতে হলো। তার নাম ছিল মুকুন্দলাল, খুব পাকা ড্রাইভার। মুরারিবাবু দিন কতক ভাগ্নে বীরু আর রাঁধুনি জটিলকে নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড, কখনো বম্বে রোড হয়ে ঘোরাঘুরি করতে থাকলেন। মুকুন্দ অবাক হয়ে ভাবল, বাবুর কি মাথা খারাপ হয়েছে? আপিস নেই, ব্যবসাপাতি নেই, অথচ খামোকা তেল খরচ করে সেই বর্ধমান নয়তো ওদিকে কোলাঘাট অব্দি ছোটাছুটি করে বেড়াচ্ছেন। কখনো মুরারিবাবু পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হাওয়া খেতে নিয়ে যেতেন। প্রতিবেশীরা আর তাঁর আড়ালে নিন্দামন্দ করতেন না, প্রায় মুরারিবাবুকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছিলেন। মুরারিবাবুর পাড়া জুড়েও সুনাম। এরপর ক্রমশ পাড়ায় যখন যার গাড়ি দরকার মুরারিবাবুর কাছে এসে ধর্ণা দিয়েছে। কিন্তু পেট্রোলের যা দাম আজকাল, কাহা তো কারে উপকার করা যায়। মুরারিবাবু শেষটায় খুব বিব্রত বোধ করছিলেন।
ড্রাইভারের মাইনে আর তেলের খরচে ব্যাংকে জমানো টাকা কড়ি ফুরিয়ে ফতুর হয়ে যাবেন যে। তখন একদিন ভাগ্নে বীরু আর রাধুনী জটিলকে নিয়ে পরামর্শ করতে বসলেন। বীরু বলল, এক কাজ করুন মামা, আমি নিজে ড্রাইভিং শিখে নিচ্ছি, তাহলে খামোখা মুকুন্দকে আর রাখার দরকারই হবে না, আমি আপনার ড্রাইভার হব। মুরারিবাবু চোখ কপালে তুলে বললেন, তুই গাড়ি চালাবি? রক্ষে করো বাবা, কবে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একেবারে বাপরে 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 বাপ, দুগ্গা 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 দুগ্গা। আঁতকে উঠে কথা বন্ধ করে তিনি আধ মিনিট চোখ বুজে সম্ভবত দুর্গা নাম জপ করে নিলেন। জটিল বলল, বরং এক কাজ করুন বাবু মশাই, আপনি নিজেই গাড়ি চালানো শিখুন। আপনি বিচক্ষণ মানুষ, ঠান্ডা মাথা, আপনি নিজে গাড়ি চালানো শিখলে কোনো বিপদের ভয় থাকবে না। পরামর্শটা মনোপুত হলো মুরারিবাবুর। বীরু বিরস মুখে চলে গেল নিজের ঘরে। মুরারিবাবু ভাবলেন, ঠিকই তো, বীরু ছেলে মানুষ, গোয়ার তুমি করাটা ওর পক্ষে স্বাভাবিক। তার চেয়ে আমি প্রবীণ মানুষ, আমি হুঁশিয়ার হয়ে গাড়ি চালাতে পারব। মুরারিবাবু মুকুন্দের কাছে গাড়ি চালানো শিখতে শুরু করলেন। মুকুন্দ টের পাচ্ছিল এবার তার চাকরি যাবে। তা যাক, ড্রাইভারের চাকরি পেতে অসুবিধা নেই। তাছাড়া এই বাবু মশাইটি যা খামখেয়ালি, রোজ খামোকা বর্ধমান কোলাঘাট করে তাকে নাকাল করে ছাড়ছেন। এবার নিজে গাড়ি চালানো শিখলে বুঝবেন ঠেলাটা। মুকুন্দ নেহাত লজ্জায় চাকরি ছেড়ে যেতে পারছিল না। রোজ ভোরবেলা গড়ের মাঠে গিয়ে গাড়ি চালানোর তালিম নিতে থাকলেন মুরারিবাবু। মাস তিনেক পরে রাস্তায় ভিড়েও মুরারিবাবু গাড়ি চালাতে চেষ্টা করেন। তার পাশ ঘেঁষে বসে থাকে মুকুন্দ, দরকার বুঝলে সে হাত লাগাবে। এই করে শেষ পর্যন্ত মুরারিবাবু দিব্যি গাড়ি চালানো শিখে নিলেন, লাইসেন্সও জোগাড় করে ফেললেন। তার ক্রিম রঙের ল্যান্ডমাস্টারের সামনে ইংরেজি হরফে লাল রঙের এল অর্থাৎ নতুন লাইসেন্স মার্কা বোর্ড ঝুলিয়ে পাইকপাড়া থেকে কসবা, কসবা থেকে ক্যানিং করে ঘুরে বেড়ালেন। তারপর যথারীতি মুকুন্দকে জবাব দিলেন, এবার থেকে একা গাড়ি চালাতে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু তার বিচক্ষণ ড্রাইভিং হাত হলে কি হবে? ওই যে সব কল্পিত জমের মতো প্রকাণ্ড লরিগুলো হরদম আনাগোনা করছে রাস্তায়, তাদের সঙ্গে টক্কর বাঁচিয়ে চলা কি সহজ কথা? একদিন বাঁধল টক্কর। হাওড়া ব্রিজের মুখে একটা লরি পেছন থেকে মুরারিবাবুর গাড়িকে ধাক্কা মারল। গাড়ি গিয়ে থামে লাগলো। ইঞ্জিন প্রায় হাড়গোড় ভেঙে অক্কা পেল। কিন্তু মুরারিবাবুর বরাত, ব্রেক কষেছিলেন সঙ্গে সঙ্গে, কিংবা লরির ড্রাইভারই ব্রেক কষেছিল। অল্পের জন্য মুরারিবাবু রক্ষা পেলেন। কাঁচের টুকরোয় কপাল ও কান কেটে গেল। স্টিয়ারিং এর ধাক্কা বুকে লাগলেও আশ্চর্য, মুরারিবাবুর ফুসফুস আর কলজের জোর আছে বলতে হবে। খুব একটা জখম হলেন না। হাসপাতালে ফার্স্ট এড দিয়েই ছেড়ে দিলেন ডাক্তার। খবর পেয়ে বীরু ছুটে গিয়েছিল, রিকশায় চাপিয়ে মামাকে বাড়ি নিয়ে এলো। সবাই ভেবেছিল মুরারিবাবু আর গাড়ির কাজ মারাবেন না, কিন্তু কোথায় কি, একবার অ্যাক্সিডেন্ট ঘটে তার সাহস বরং বেড়ে গেল বুঝি। আরে বাবা, গাড়ি থাকলেই অ্যাক্সিডেন্ট হয়, ধড় থাকলে যেমন মাথা থাকে তেমনই। ভোদা মিত্তিরের একটা গ্যারেজও ছিল। ল্যান্ডমাস্টারটা সারাতে গেলে ভোদাবাবু বললেন, শোনো মুরারি, তোমার এই গাড়ির যা অবস্থা হয়েছে অনেক খরচ পড়ে যাবে, বুঝলে না? বরং একটা যা হোক দামে ঝেড়ে দাও, তোমাকে আমি আরও সস্তায় এর চেয়েও মজবুত এবং হালকা একটা গাড়ি দিচ্ছি। গাড়িটা পুরনো মডেলের, আকারেও ছোট, আর ছোট বলেই সুবিধে, বুঝলে না? ফাঁক গলিয়ে নিয়ে যাওয়া সোজা হবে, গলি টলিতেও ঢোকা যাবে। মুরারিবাবু ভেবে চিনতে রাজি হলেন। গাড়িটা একটা কালো রঙের পুরনো মডেলের ফোর্ড, পাদানি আছে, তেল খরচ কম, লম্বা চওড়ায় যা আকার, খেলনা গাড়ি বলে মনে হবে। তা হোক, অত প্রকাণ্ড ল্যান্ডমাস্টারের চেয়ে এই জিনিসটাই ভালো, যেমন পক্ষী তেমন বাসা। মুরারিবাবু আরো খুশি হলেন ভোদা মিত্তির মাত্র ৩৫০০ টাকায় গাড়িটা বেচতে চান শুনে।
গাড়িটা গ্যারেজের কোণার দিকে রাখা ছিল। ঝুল জমেছিল আষ্টে পৃষ্ঠে। গ্যারেজের মিস্ত্রিরা ঝেড়ে পুঁচে চকচকে করে দিল। মুরারিবাবু স্টার্ট দিয়েও দেখে নিলেন। হ্যাঁ, এ যেন বাঘের বাচ্চা। চাপা গড়গড় আওয়াজ তুলে গুলতির মতন ছুটতে চায়। মুরারিবাবু গ্যারেজের গেটের কাছে দাঁড়িয়ে সস্নেহে গাড়িটার দিকে তাকিয়ে আছেন। মিস্ত্রিরা আবার এক দফা কলকবজা পরীক্ষা করছে। এমন সময় কালি ঝুলি মাখা প্যান্ট শার্ট পরা অন্য একজন মিস্ত্রি তার কাছে এলো। সে চাপা গলায় বলল, বাবু কি এই গাড়িটা তাহলে কিনছেন? কিনছি মানে কি রে? কিনে ফেলেছি। কেন বলো তো? বাবু, গাড়িটা সব ভালো, কিন্তু একটা দোষ আছে। দোষ? কি দোষ? মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত চাপে। ভূত চাপে? তার মানে? হ্যাঁ বাবু, মাঝে মাঝে দেখেছি রাতের বেলা গাড়িটা গ্যারেজে থাকে না, চুপি চুপি বেরিয়ে যায়, তারপর আবার ভোরবেলা ফিরে আসে। আমি এই ঘরটা থাকি না, ঘুমটো মিসেস হয় না আমার, তাই ওই গড় চাপা আওয়াজ এলেই আমি সব টের পাই। মুরারিবাবু সন্দিগ্ধ স্বরে বললেন, বলো কি? তাহলে নিশ্চয়ই কেউ চালিয়ে নিয়ে গিয়ে কোনো কাজে বেরিয়ে যায়। না বাবু, না, তা নয়। বলে মিস্ত্রি জোরে মাথা নাড়ল। অসম্ভব। নিশ্চয়ই কেউ নিয়ে যায়। আজকাল গাড়ি চুরি করে ডাকাতরা সব ডাকাতি করতে যায়। তেমনি কোনো ব্যাপার তুমি দেখে থাকবে। এক্ষেত্রে কিন্তু ডাকাতরা গাড়িটা ফেরত দিয়ে যায়। যা না বাবু, গেটে তো তালা বন্ধ থাকে। তাছাড়া আমি সচক্ষে দেখেছি গাড়িতে ড্রাইভার থাকে না, আর গেটটাও আপনা আপনি খুলে যায়। গাড়িটা চলে এলে আবার গেট যেমন ছিল তেমনি বন্ধ হয়ে যায়। ভূত গাড়ি চালায়? মুরারিবাবু এবার হো হো করে হেসে উঠলেন। এই মিস্ত্রিটা নিশ্চয়ই রাগ আছে মালিক ভোঁদা মিত্রের ওপর। হয়তো মাইনে করি বেশি চায়, কিংবা নির্ঘাত আফিম বা গাঁজা খায়। নেশার ঘোরে ওই আজগুবি ব্যাপার দেখে। মিস্ত্রি বলল, হাসছেন বাবু, পরে কিন্তু কাঁদতে হবে। যাই হোক, মিত্তিবাবুকে দয়া করে বলবেন না, আপনার ভালোর জন্য বললাম। তার করুণ মুখ দেখে অগত্যা মুরারিবাবু ঠিক করলেন কথাটা বলবেন না ভোদাবাবুকে। মিস্ত্রিটা নিশ্চয়ই গরিব, চাকরি খেয়ে লাভ কি? নেশার ঘোরে যা দেখেছে সরল মনে বলতে এসেছে। কিছুক্ষণ পরে মুরারিবাবু গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন। চমৎকার গাড়ি, এর মাথায় ভূত চাপার কোনো লক্ষণই দেখলেন না। নিচের তলায় একটা গ্যারেজ বানিয়ে দিয়েছিলেন বাড়িওয়ালা। ওই গ্যারেজে গাড়ি ঢুকিয়ে তালা আটকালেন। সন্ধ্যা হয়ে এসেছে, এখন আর কোথাও বেরিয়ে লাভ নেই। সকাল হোক তখন বেরোবেন। কল্যাণী অবধি ঘুরে আসা যাবে। বেশ গরম পড়েছে শহরে, তার উপর ভিড়। কল্যাণীর মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসবেন। নিরিবিলি কোথাও একটু বসবেন। ভাবতেও খুশিতে রোমাঞ্চ জাগছিল। সেই খুশিতে চোখে আর ঘুম আসে না সে রাতে। পূবের ব্যালকনিতে দাঁড়ালে নিচের উঠোন মতো জায়গার একপাশে গ্যারেজটা দেখা যায়। সিঁড়ির মাথার বাল্বটা মোটে 40 ওয়াটে, আলো সামান্যই। ট্যারচা হয়ে একটুখানি আবছা আলো গ্যারেজের কিনারা অবধি পৌঁছয়। মাঝে মাঝে ব্যালকনি থেকে তিনি নিচের গ্যারেজটা দেখছিলেন। কখন সকাল হবে সেই প্রতীক্ষায় অস্থির, ঘুম আসতেই চায় না। রাত 12টা নাগাদ বিছানায় গড়িয়ে সবে চোখ বুঝেছেন, হঠাৎ মনে হলো নিচে চাপা গড়গড় শব্দ হচ্ছে। তখন চোখ খুলে কান পাতলেন মুরারিবাবু। ভাবলেন রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে, তারই শব্দ। কিন্তু শব্দটা তো দূরে সরে যাচ্ছে না। তারপর
জোর একটা শব্দ, আচমকা খুললে যেমন শব্দ হয় তেমন শব্দ। তখন বিছানা থেকে লাফিয়ে উঠলেন মুরারিবাবু। গাড়ি চোর নয় তো? তক্ষুনি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। উকি মেরেই অবাক হলেন মুরারিবাবু। গ্যারেজের গেট খুলে গেছে এবং তার গাড়িটা বেরিয়ে উঠোনে গিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বাড়ির বড় গেটের দিকে। তারপর বড় গেটটা খুলে গেল। গাড়ির সেখানে যাওয়ার পর মুরারিবাবুর মুখ দিয়ে আওয়াজ বেরোল। হেঁড়ে গলায় প্রকাণ্ড চেঁচিয়ে বললেন, চোর চোর চোর! দেখতে দেখতে হুলস্থুল হইচই শুরু হয়ে গেছে। বীরু আর জটিল দৌড়ে এসেছে এবং কিছু না বুঝেও মুরারিবাবুর সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতে শুরু করেছে। চোর 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 চোরকে ধরো, চোর ধরো, চোর চোর চোর, এই কে আছে চোর? মুরারিবাবু ততক্ষণে টের পেয়েছেন শুধু চোর বলাটা ঠিক হচ্ছে না। অমনি চেঁচাতে থাকলেন, গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর! জটিল শুনল বাড়ি চোর। সে বাজ খাই আওয়াজে পাড়া মাথায় করে চেঁচাতে শুরু করলো। ওরে বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে। প্রতিবেশীরাও ঘুম ভেঙে যে যার ঘর থেকে চিৎকার শুরু করে দিয়েছে। জটিলের চিৎকার জোরে শোনা যাচ্ছে বাড়ি চোর, বাড়ি চোর, চোর বাড়ি চুরি করে পালাচ্ছে। এবং বাড়ি চোর শুনে তারাও বলছেন। আশেপাশের বাড়ি এবং ক্রমে সারা পাড়া থেকে লোকেরা বেরিয়ে পড়ল। লাঠি সোটা, কাটারি, বটি, কয়লা ভাঙা হাতুড়ি যে যা পেরেছে নিয়ে বেরিয়েছে। একজনের হাতে ক্রিকেট ব্যাটও দেখা গেল। ততক্ষণে সাহস পেয়ে মুরারিবাবু নিচে নেমেছে। হ্যাঁ, বড় গেট তো বন্ধ, গ্যারেজের গেটও বন্ধ, তালাও আটকানো আছে। আর গাড়ি, কি মুশকিল, গাড়িটাও তো আছে, বহাল তবিয়তে আছে, যেমন রেখেছিলেন তেমনি আছে। তাহলে কি দেখলেন তখন? স্বপ্ন? অসম্ভব। মুরারিবাবু দিব্যি জেগেছিলেন এবং ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। গতিক বুঝে চেপে গেলেন মুরারিবাবু। সবার প্রশ্নের জবাবে বললেন, না না, চোর ঢুকেছিল গেট ডিঙিয়ে। ভাগ্যিস আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তাই বেটা পালিয়ে গেল। সবাই চোরের কথা আলোচনা করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল। সত্যি পাড়ায় আজকাল মাঝে মাঝেই চুরি হচ্ছে। মুরারিবাবু কিন্তু ব্যাপারটার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না। নিজের চোখকে অবিশ্বাস করবেন কেমন করে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন। ঘুম ভাঙল ভোরের দিকে। টেবিল ল্যাম্প জেলে অভ্যেস মতো ঘড়ি দেখে নিলেন। 4:20 বেজেছে। ঠিক 5টায় বিছানা ছেড়ে ওঠা ইদানিং অভ্যেস। আর 40টা মিনিট চোখ বুজে কাটাবেন ভাবলেন। কিন্তু সেই সময় আবার নিচে গড়গড় শব্দ এবং গেট খোলার শব্দ। লাফিয়ে উঠে ব্যালকনিতে গেলেন মুরারিবাবু। তারপর সবিস্ময়ে দেখলেন বড় গেট আপনা আপনি খুলেছিল, সদ্য বন্ধ হচ্ছে, এবং তার কালো খুদে ফোর্ড গাড়িটা পিছু হটে গ্যারেজে ঢুকছে। গ্যারেজের গেটও খুলে রয়েছে। গাড়িটা পিছু হটে ভেতরে ঢুকতেই গেট আবার সশব্দে বন্ধ হয়ে গেল। মুরারিবাবু এই ভেবে নিজের চুল টানলেন। না না না, দিব্যি ব্যথা করছে। তারপর কান টেনে দেখলেন, কানেও ব্যথা করছে। নিজেকে কাতুকুতু দিলেন। কাতুকুতু এমন জিনিস না হেসে পারনি, তাই খিক খিক করে হেসেও উঠলেন। তারপর গম্ভীর হলেন। হাসির কথা নয়, নির্ঘাত তার কোনো গুরুতর অসুখ বিসুখ হয়েছে, মানসিক ব্যাধি যাকে বলে। কোনো সাইকিয়াট্রিস্ট মানে মনোচিকিৎসকের কাছে যাওয়া দরকার। হ্যালিউসিনেশন বা ভ্রম দর্শন বলে একরকম উৎকট ব্যাধি আছে নাকি,
এই ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ বিস্তর ভুলভাল দেখতে পায়। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে উঠলেন মুরারিবাবু। কিন্তু সকালের উজ্জ্বল আলোয় সেই অস্বস্তিটা নিমেষে চলে গেছে মুরারিবাবুর। রাতের ভুতুড়ে ব্যাপারটা দিনের আলোয় স্বপ্ন বলেই মনে হচ্ছে। স্বপ্নটা বেয়াড়া, এই যা। ডাক্তার ডাক্তার দেখাতে গেলেই আজকাল হাঙ্গামা, কাঁড়ি কাঁড়ি ওষুধ গিলতে হবে। হয়তো বলবেন হাসপাতালে ভর্তি হতে হবে মুরারিবাবু। তাও সাধারণ হাসপাতাল হলে কথা ছিল, মানসিক হাসপাতাল যে কি সাংঘাতিক তা কি তিনি জানেন না? ওরে বাবা, সেখানে যত রাজ্যের পাগল থাকে। মুরারিবাবু ব্রেকফাস্ট খেয়ে গ্যারেজে গেলেন। বীরু ও জটিলকে বলে গেলেন, কল্যাণী যাচ্ছি, কল্যাণীতে রাধাকান্তর বাড়িও একবার যেতে পারি, বুঝলি বীরু? অনেকদিন দেখা হয়নি ওর সঙ্গে। যদি দেখিস সন্ধ্যে নাগাদ ফিরলাম না, জানবি রাত্রিরে রাধাকান্তর ওখানে আছি। গ্যারেজে কালো গাড়িটার মধ্যে এতটুকু ভৌতিক ব্যাপার নেই। খাঁটি একটি মোটর গাড়ি বলতে যা বোঝায় তাই। দিব্যি স্টার্ট নিল, চলতেও শুরু করল। মানে মুরারিবাবুই চালাচ্ছে, নিজে থেকে চলবে কোনা কেন? ও তো যন্ত্র মাত্র, যেদিকে চালানো হবে চলবে, দাঁড় করালে দাঁড়াবে। মানুষের হাতে তার যত জারি জুরি। মানুষ না হলে সে একেবারে অচল জড়বস্তু মাত্র। মুরারিবাবু মনের সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কল্যাণী পৌঁছতে ঘন্টা দেড়েকও লাগলো না। প্রথমে কিছুক্ষণ বিশাল এলাকায় অজস্র রাস্তা দিয়ে চক্কর মেরে বেড়ালেন। কখনো কোনো গাছতলায় থেমে উদাস মনে দিগন্ত দেখতে লাগলেন। গুনগুন করে গান গাইতেও ছাড়লেন না। দুপুর নাগাদ খিদে পেলে তখন রাধাকান্ত বাবুর বাড়ি চললেন। বাড়িটা তার চেনা। পেছনে ফাঁকা বিশাল মাঠের ওপর গঙ্গা। একটেরে ভারী সুন্দর জায়গায় বাড়ি করেছেন রাধাকান্ত বাবু। মুরারিবাবুর অফিসের সহকর্মী ছিলেন ভদ্রলোক। একই সঙ্গে অবসর নিয়েছেন চাকরি থেকে। গোলমাল হইচই পছন্দ করেন না বলে এবং কম দামে জমি পেয়ে এত দূরে বাড়ি করেছেন। দুই বন্ধুতে প্রচুর সুখ দুঃখের কথা হলো, আহারাদিও হলো ভালো রকম। তারপর বিকেলে গাড়ি চাপিয়ে রাধাকান্ত বাবু এবং তার বাড়ির সবাইকে সারা এলাকা ঘোরালেন। রাধাকান্ত বাবু তাকে রাতে থেকে যেতে বলবেন সে তো জানা, কিন্তু মুরারিবাবু খেয়ালি এবং গোঁ ধরা মানুষ বরাবর। হঠাৎ মাথায় ঝোঁক চেপে বসল কলকাতা ফিরবেন। তখন সন্ধে হয়ে আসছে, 6:30 বাজে। রাধাকান্ত বাবু পথে ডাকাতের ভয় দেখিয়েও কাবু করতে পারলেন না মুরারিবাবুকে। মুরারিবাবু বেরিয়ে পড়লেন। কাঁচরাপাড়া পৌঁছতে বড় জোর 1/2 ঘন্টা লাগার কথা, কিন্তু অবাক হয়ে দেখলেন সম্ভবত রাস্তা ভুল করে ফেলেছেন। দুধারে বিরাট সব গাছ, ফাঁকা মাঠের মধ্যে দূরে দূরে কোন বাড়ির আলো দেখা যাচ্ছে। ব্যাপারটা কি? আন্দাজ করে এগিয়ে একটা বাঁদিকে মোড় নিলেন। কিন্তু চলেছেন তো চলেছেন, সেই দুধারে বড় বড় গাছ, ফাঁকা মাঠ এবং আলো জ্বলা বাড়িগুলো এবার অনেক দূরে দেখা যাচ্ছে। আবার ডাইনে ঘুরলেন। এ রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্টই নেই। ঘন অন্ধকার জমেছে ততক্ষণে। হেডলাইটের আলোয় শুধু ঝোপঝাড় আর মাঝে মাঝে ইট খোলা ভেসে উঠছে, কিন্তু কোথাও জনপ্রাণী দেখা নেই। ঘড়ি দেখলেন 8টা বাজছে। এবার একটু অস্বস্তি হলো মুরারিবাবুর। দূরে একটা আলো জ্বলা বাড়ি দেখা যাচ্ছিল, সেদিকেই এগিয়ে চললেন। বাড়িটা এই রাস্তার ধারে বলেই মনে হচ্ছিল, কিন্তু যত যাচ্ছেন বাড়িটার দূরত্ব যেন একই থেকে যাচ্ছে। স্পিড বাড়িয়ে দিয়েছেন গাড়ি, মনে হচ্ছে ঘন্টায় 50 মাইলেরও বেশি গতি। এই গাড়ির পক্ষে এই গতি চরম।
ইঞ্জিন গরম হয়ে উঠেছে। হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে বিপদে পড়তে পারেন, তাই একটু সংযত হলেন মুরারিবাবু। তারপর হঠাৎ এক সময় একটা ব্যাপার তিনি টের পেয়ে শিউরে উঠলেন। গাড়ি আর যেন তাঁর আয়ত্তে নেই, আপনা আপনিই চলছে। স্পিড কমাতে গিয়ে টের পেলেন কমল না। ব্রেক কষলেন ভয় পেয়ে। আশ্চর্য, ব্রেক কষা গেল না। স্টিয়ারিংটাও যেন অন্য কেউ ধরে আছে, কারণ সামনের বাঁক দেখে তিনি ঘোরাবার জন্য তৈরি হতে না হতেই স্টিয়ারিং নিজে থেকেই ঘুরতে শুরু করলো। তখন আঁতকে উঠে হাত সরিয়ে নিলেন মুরারিবাবু। আশ্চর্য, স্টিয়ারিং যেখানে যেমন ঘোরার ঘুরছে, কোথাও গাড়ি ধাক্কা খাচ্ছে না। তারপরেই ঘটল আরো অদ্ভুত ব্যাপার। আচমকা একটা ব্রিজের আগে ভাঙাচোরা জায়গায় গাড়িটার ব্রেক আপনা আপনি শব্দ তুলে গতি সামলালো, এবং জায়গাটা পেরিয়ে ব্রিজে ওঠার পর ঘ্যাঁচ করে গিয়ার টানার শব্দ হলো। মুরারিবাবু গিয়ারেও হাত ঠেকাননি, অথচ মুরারিবাবুর শরীর হিম হয়ে গেল। তবু মাথা ঠান্ডা রেখে বসে রইলেন। স্টিয়ারিং, ব্রেক, গিয়ার আয়ত্তে আনার চেষ্টা করলেন, পারলেন না। যেন কোনো অদৃশ্য ড্রাইভার তাঁরই জায়গায় বসে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। এমনি ভয় পেয়ে বাঁদিকে সরে গিয়ে বসলেন। ড্রাইভারের জায়গা ফাঁকা রইল, এবং অশরীরী সেই ড্রাইভার স্টিয়ারিং দরকার মতো ঘুরিয়ে এবং গিয়ারে মাঝে মাঝে শব্দ তুলে গাড়িটাকে নিয়ে চলল কোথায়? মুরারিবাবুর মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ দেখলেন সামনে একটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে এতক্ষণ। তারপর দেখলেন ওটা একটা লরি, প্রচন্ড বেগে আসছে। পাশ কাটিয়ে যাবার সময় তার আলোয় মুরারিবাবু দেখতে পেলেন, স্পষ্ট দেখলেন, স্টিয়ারিং এর সামনে তার পাশে মাত্র 1 ফুট তফাতে কে যেন বসে আছে। তার মুখে দাড়ি গোঁপ আছে। তার পোশাকটা বিলিতি বলে মনে হলো। মুখটা লালচে রঙের, এবং সেই অশরীরী ড্রাইভার যে একজন সাহেব, তাতে কোনো ভুল নেই। মুরারিবাবুর আর মাথা ঠিক রইল না, গো গো করে অজ্ঞান হয়ে গেলেন। সাহেব, তখন সকাল হয়েছে। অভ্যেস মতো তড়াক করে লাফিয়ে উঠে বসলেন। তারপর অবাক হয়ে গেলেন। ভেবেছিলেন নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন। আজ উঠতে বেলা হয়ে গেছে, এই যা। ঘুম থেকে তুলে দেয়নি বলে জটিলকে একচোট নেবেন ভেবে পা বাড়াতেও যাচ্ছিলেন, কিন্তু ও হরি, এ তো তার নিজের ঘর নয়। জানলা দিয়ে বাইরে যতখানি নজরে আসছে, মনে হচ্ছে খুব জঙ্গলে জায়গা। পাখপাখালি ডাকছে, গাছপালাও দেখা যাচ্ছে খুব ঘন। আর ঘরের ভেতর কেমন যেন একটা পুরনো পুরনো ভাব। প্রকাণ্ড লোহার খাটের ওপর পুরু নারকেল ছোবড়ার গদি, তার উপর ছেঁড়া খোঁড়া তোষক, এবং তার উপর চাদরটাও ময়লা। মুরারিবাবু উল্টে পাল্টে দেখে নিলেন, বিকৃত মুখে বসে রইলেন। ঘরের কোনায় একটা আয়না বসানোর টেবিল, একটা সেকেলে ঢাউস আরাম কেদারা, রেল স্টেশনের ওয়েটিং রুমে যেমন থাকে, আর দেয়ালে একটা মস্ত ঘড়ি। ঘড়ির দোলকটা টকটক শব্দ করে দুলছে, বাজছে 7:30। এবার সব মনে পড়ল মুরারিবাবুর।
রাতের সেই অদ্ভুত দুঃস্বপ্নের মতো ঘটনা স্পষ্ট ভেসে উঠল তার চোখের সামনে। কিন্তু এখন উজ্জ্বল রোদে ভরা সকালের পৃথিবীতে তিনি অনেক সাহসী হয়ে উঠেছেন। তাই গট গট করে হেঁটে দরজা খুলে বেরোলেন। আশ্চর্য ব্যাপার, এই দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল। কে বন্ধ করেছিল? বেরিয়ে বুঝলেন রীতিমতো জঙ্গলের মধ্যিখানে এটা একটা ডাক বাংলো। একটা কাঠের ফলকে লেখা আছে মোহনপুর ফরেস্ট বাংলো। সর্বনাশ! মোহনপুর ফরেস্ট! কোথায় কলকাতা, কোথায় কল্যাণী, আর কোথায় তাকে আনা হয়েছে? এই যে একেবারে কৃষ্ণনগর এলাকায় এসে পড়েছেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বললেও চলে। মোহনপুর ফরেস্টের কথা কতবার শুনেছেন মুরারিবাবু? এটা নাকি সরকারি অভয়ারণ্য, হরিণ টরিণও আছে। হরিণ থাকলে বাঘ থাকবে না তা কি হয়? আর বাঘ যদি থাকে, ভাল্লুকই বা থাকবে না কেন? কথায় বলে না বাঘ ভাল্লুক। তবে মুরারিবাবু এবার তার ভুতুড়ে কালো রঙের খুদে ফোর্ড গাড়িটাও দেখতে পেয়েছেন। ঘাস আর আগাছায় ভরা লনের কোনায় একটা গাছের তলায় গাড়িটা রয়েছে। দেখেই হন হন করে এগিয়ে গেলেন কাছে। গাড়িটা দিনের আলোয় দিব্যি ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে। কোনো দুষ্টুমি বা ভূতে পাওয়া বদমাইশির বিন্দু মাত্র লক্ষণ নেই। যেন ছুঁলেই ফোসকা পড়বে এমন সাবধানী ভঙ্গিতে মুরারিবাবু তার গায়ে হাত ঠেকালেন। বুঝে নিলেন স্বপ্ন না সত্যি। জলজ্যান্ত সত্যি। হ্যাঁ, দিনের বেলা গাড়িটার ভুতুরে ব্যাপার স্যাপার থাকে না, অতএব চালিয়ে নিয়ে যেতে অসুবিধে হবে না। মুরারিবাবু উঠে বসে স্টার্ট দিতে চেষ্টা করলেন। স্টার্ট নিল না। কয়েকবারের চেষ্টার পর তেলের কাঁটার দিকে চোখ পড়তেই চমকালেন। একে এক ফোঁটা তেল নেই গাড়িতে, অথচ তাহলে উপায়? তাঁকেই জঙ্গল থেকে পায়ে হেঁটে বেরোতে হবে ভেবে ভাবনায় পড়ে গেলেন। মনে মনে সেই অশরীরী ড্রাইভারকে গালমন্দ করতে থাকলেন। সবটুকু তেল পুড়িয়ে খামোখাই জঙ্গলে বাংলোয় তাকে নিয়ে আসার কোনো মানে হয়? আরে বাবা, এত যদি গাড়ি চালানোর শখ, তাহলে সোজা কলকাতা নিয়ে গিয়ে তুললি না কেন? পরক্ষণে মনে পড়ে গেল অশরীরী ড্রাইভারটা যে রীতিমতো সাহেব। তখন মুরারিবাবু মুখ ফুটে তার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠলেন, গো টু হেল ইউ স্টুপিড গোস্ট। অমনি বাংলোর বারান্দা থেকে আওয়াজ এলো, Hello, Babu. Good morning. How do you do? তারপর মুরারিবাবু ছানা বড়া চোখে দেখলেন এক বুড়ো লালমুখোশ সাহেব বগলে টুপি আর হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে হাসছেন। মুরারিবাবুর সব সাহস পিটিমের মতো ফস করে নিভে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, গুড মর্নিং স্যার। Are you all right, Babu? ইয়েস স্যার। Then please come in. Breakfast is ready. You are my honored guest. বলে কি? আমিও সম্মানিত অতিথি? সকালের খানা খেতে ডাকছে? হ্যাঁ, এই সাহেবই যে রাতের সেই অশরীরী ড্রাইভার, এতে কোনো ভুল নেই আমার। তার মানে মুরারিবাবু দিন দুপুরে একটি জলজ্যান্ত সাহেব ভূত দেখতে পাচ্ছেন। তার সঙ্গে তার ইংরেজিতে বাক্যালাপও হচ্ছে। কিন্তু ভূতের সঙ্গে এক টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়া, ওরে বাবা! কে জানে বাবা কি খাওয়ার আয়োজন করেছে। সাহেব হোক আর দিশি হোক, বাবা ভূত ইজ ভূত। ভূতরা তো ভুতুড়ে খাবারই খাবে। তাদের হজম হবে বা সুস্বাদু লাগবে বলে মানুষেরও তা হজম হবে বা সুস্বাদু লাগবে এমন তো কোনো কথা নেই। পেটের গন্ডগোল হওয়া যেমন স্বাভাবিক,
তেমনি স্বাদটাও বিচ্ছিরি না হয়ে পারে না। তাদের দেরি হচ্ছে দেখে সাহেব হাত নেড়ে ফের ডাকলেন। Come, Babu, come. Please don't hesitate. তার মানে চলে এসো শটান, দ্বিধা করো না। এভাবে যখন ডাকছেন তখন যাওয়া যাক না, খিদেও তো পেয়েছে। সেই কাল বেলা 2টোয় রাধাকান্তবাবুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। প্রায় 17 ঘন্টা যাবৎ পেটে দানা পানি পড়েনি। আর ভয়টা কিসে? কাল রাতে নির্জন রাস্তায় ইচ্ছে করলেই তো সাহেব ভূত ঘাড় মটকাতে পারত, মটকায়নি তো। এই দিনের বেলায় আর ঘাড় মটকানোর সাহস কি হবে ওর? অতএব যাওয়া যাক, ভূতের খাবার চেখেও দেখা যাক। এ বরং এক বিচিত্র অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে। মুরারিবাবু গটগট করেই হেঁটে গেলেন হাসি মুখে। বারান্দায় উঠে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। সাহেব কিন্তু তার ছড়ি ধরা বাঁ হাতটা বাড়িয়ে দিলেন। তখন মুরারিবাবু দেখলেন ওর ডান হাতটা কাটা, কোটের শূন্য হাতাটা ঝুলছে কাঁধ থেকে। কিন্তু অদ্ভুত কায়দায় ওই হাত দিয়েই টুপিটা বগল দাবা করে রেখেছেন। এবার ছড়িটা বগল দাবা করে হ্যান্ডশেক করলেন। মুরারিবাবুর মনে হলো প্রচন্ড ঠান্ডা এক টুকরো বরফ তাঁকে কিংবা তিনি বরফের টুকরোটাকে আঁকড়ে ধরেছেন। হাত ছাড়াছাড়ি হয়ে কিছুক্ষণ মুরারিবাবুর হাত নিঃসাড় হয়ে রইল। ঠান্ডায় রক্ত যেন জমে গেছে। নাকি সাহেবরা শীতপ্রধান বরফ পড়া দেশের লোক বলেই তাদের শরীর এমন ঠান্ডা হয়? মুরারিবাবু জীবনে কোনো সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেননি। সাহেবের পিছু পিছু বাংলোর অন্য ঘরটায় ঘুরে দেখেন টেবিলে পুরনো ছেঁড়া একটা ঢাকনা, তার উপর চমৎকার লোভনীয় খাবার সাজানো আছে। স্যান্ডউইচ, ডিমের অমলেট, কলা, আপেল, আঙুর পর্যন্ত। একটা প্লেটে সন্দেশ দেখে অবাক হলেন মুরারিবাবু। তাহলে সাহেবরাও সন্দেশ খায়? পটে সম্ভবত কফি রয়েছে। আহ, মুরারিবাবুর নোলায় জল এসে গেল। না, সাহেব ভূত হতে পারে এবং হোক না ভূত, ক্ষতি কি? কিন্তু খাবারগুলো মোটেও ভুতুড়ে নয়, রীতিমতো সুস্বাদু। জটিলের হাতে সেঁকা আর পচা মাখন লাগানো টোস্ট, বাদুর চোষা কলা আর কুকুরের কানের মতো শক্ত অমলেট খেয়ে মুরারিবাবুর ঘেন্না ধরে গেছে। আর আঙুর, এমন মিঠে রসে টইটুম্বুর আঙুর খেতে পাওয়া কি সহজ কথা? কফি বটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন মুরারিবাবু, আর যতটা সাধ্য ইংরেজিতে দেশের হালচাল নিয়ে কথা বলে যাচ্ছেন। সাহেব কিন্তু কোনো জবাবই দিচ্ছেন না, শুধু ঠোঁটের কোণায় হাসি রয়েছে, এই যা। একসময় মুরারিবাবু বললেন, স্যার, আই থিঙ্ক দ্যাট কার ইজ ইয়োর্স। সাহেব মাথাটা দুলিয়ে বললেন, Oh, yes, Babu. এবার মুরারিবাবু গাড়িটা কিভাবে ভোঁদা মিত্তিরের কাছে কিনেছেন, কিভাবে ওটার যত্ন আত্তি করেন তা বললেন। তারপর ফের জানতে চাইলেন রোজ রাতে গাড়ি চেপে সাহেব কোথায় যান এবং কখন ফিরে আসেন। সাহেব একটু হেসে জবাব দিলেন, I come here every night. হোয়াই স্যার? Babu, that's a long story. লম্বা কাহিনী। ঠিক আছে, মুরারিবাবু না শুনে ছাড়বেন না। সাগ্রহে বললেন, প্লিজ টেল মি স্যার। এরপর সাহেব বা সাহেবের ভূত যা বললেন তার সংক্ষিপ্ত ভাব এই। সাহেবের নাম রবার্ট বেলিংটন। এই বাংলোটা ছিল তাঁরই। পেছনে নদী আছে। আজ থেকে 60 বছর আগে এর চেয়ে বেশি জঙ্গল ছিল এখানে। কেউ আসতে সাহস করত না এই এলাকায়। শিকার করার নেশা ছিল বেলিংটন সাহেবের, তাই এখানে বাংলোটা বানিয়েছিলেন। মাঝে মাঝে এসে থাকতেন, বিয়ে টিয়ে করেননি। ওই ফোর্ড গাড়িটা চেপেই আসতেন বাংলোয়। একবার কলকাতা ফেরার পথে দুর্ঘটনা ঘটে যায়। রাস্তা কাঁচা ছিল তখন, আগের রাতে বৃষ্টি হয়েছিল। চাকা পিছলে গাড়িটা পাশের খাদে কাত হয়ে পড়ে। সাহেব বেঁচে যান, কিন্তু ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছিল। সুস্থ হবার পর বাঁ হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাতেন, কোনো অসুবিধে হতো না।
বাংলোয় এসে রাত কাটাতেন আগের মতো। একবার হলো কি, অভ্যেস মতো কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন বেলিংটন। অন্ধকার রাত, কৃষ্ণনগরের কাছাকাছি এসে চাঁদ উঠল। সেই চাঁদের আলোই গন্ডগোলটা বাঁধিয়ে ফেলল। চকচকে রাস্তা ভেবে গাড়ি চালিয়ে দিয়েছেন জোরে, আর ব্যাস ফের পড়েছেন গভীর খাদে। কিন্তু এবার আর শুধু একটা হাতের ওপর দিয়ে গেল না, পুরো শরীরের ওপর দিয়ে গেল। তার মানে বেলিংটন মারা পড়লেন। হ্যাঁ, মারা না পড়লে ভূত হলেন কেমন করে? মুরারিবাবু এবার কিছু প্রশ্ন ইংরেজিতে জিজ্ঞেস না করে পারলেন না। তার প্রশ্ন এবং সাহেবের জবাব এই রকম। আচ্ছা স্যার, ভূত তো হলেন, কিন্তু কেমন লাগে তাকে একটু বলবেন? কেমন লাগে মানে? দারুণ ভালো লাগে। যা খুশি খেতে ইচ্ছে করলেই পাওয়া যাবে। বাবু, খাওয়ার মতো সুখ কি পৃথিবীতে আছে? যদি ইচ্ছে করো এখনই তাজিকিস্তানের আঙুর খুঁজে টাটকা আঙুর খাবো, সঙ্গে সঙ্গে এসে যাবে, দেখবে নাকি? বলে বেলিংটন চোখ বুজে কি বিড়বিড় করলেন। অমনি সবিস্ময়ে মুরারিবাবু দেখলেন টেবিলে ঝুপ করে সদ্য ডাল ভাঙা একগুচ্ছ আঙুর এসে পড়ল। সাহেব টুকটুক করে ভেঙে ভেঙে খেতে খেতে বললেন, হ্যাঁ, here we go. Eat, বাবু, eat. খাও খাও। সাহস করে হাত বাড়িয়ে মুরারিবাবুও গালে পুড়তে থাকলেন। আহা, কি অপূর্ব স্বাদ! চাঁদনি বা নিউ মার্কেটের আঙুর তো খেয়ে দেখেছেন, টক ভাবটা থাকবেই, সে তুমি যত দাম দিয়েই কেন। আর এই আঙুর কি মিঠে, কি রসালো! আঙুর খেতে খেতে সাহেব বললেন, দেখলে তো মোরে ভূত হওয়ার কত সুখ। মুরারিবাবু তারিফ করে বললেন, আচ্ছা স্যার, মানে বলছি যে যদি বাগবাজারের রসগোল্লা খেতে চাই স্যার। তুমি চাইলে তো হবে না বাবু, তুমি জানতো মানুষ, আমি চাইলেই পেয়ে যাব, ইচ্ছে করলেই হবে। মোলায় জল নিয়ে মুরারিবাবু বললেন, ইচ্ছে করুন না স্যার। সাহেব চোখ বুজে ফের বিড়বিড় করা মাত্র কি যেন অদৃশ্য হাতে মুখে শালপাতা আটা একটা মাটির সরা সাবধানে টেবিলে রাখল। মুরারিবাবু শালপাতা ছিঁড়ে ফেলতে দেরি করলেন না। আহ, অপূর্ব, খাসা, ডাগর ডাগর শীত শুভ্র রসালো রসগোল্লা ভরা রয়েছে সরাটায়। সাহেবের মুখের দিকে তাকিয়ে মুরারিবাবু বললেন, খাবো স্যার? ভাত খাবে? খেলে তবেই তো বুঝবে পরে ভূত হওয়ার কি আনন্দ। মুরারিবাবু গালে পড়লেন, মহানন্দে মুখ নেড়ে চিবোতে থাকলেন। মন প্রাণ জুড়িয়ে গেল। এবার সাহেবকে বলে কয়ে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা আনাতে পারলে জীবন ধন্য হয়। বললেন, সত্যি বটে স্যার, স্বীকার করছি মোরে ভূত হওয়ার খুব আনন্দ। কোনো দায় নেই, ঝক্কি নেই, হাপিস দৌড়ি নেই, ট্রামে বাসে ঝোলাঝুলি ঠেলাঠেলি গুঁতোগুতি নেই, রোজগারের ধান্দায় মুখ চুন করে ঘুরে বেড়ানো নেই। শুধু খাও আর খাও, খাও আর খেয়ে দিয়ে ঘুমো, আবার উঠে খাও, খেয়ে এবার পাড়া বেড়াতে বেরো। আর বেড়াতে অসুবিধে নেই, মোটর গাড়ি চাও তাও পাচ্ছ, তবে মোটর গাড়িতেও মোরে ভূত হওয়া চাই, বুঝেছ তো? আমার ওই ফোর্ড গাড়িটা ভাগ্যে সেই দুর্ঘটনায় আমার সঙ্গে মারা পড়েছিল, তাই ওটা পেতে অসুবিধে হয়নি। রসগোল্লার সরা সাবার করতে করতে মুরারিবাবু বললেন, কিন্তু স্যার, গাড়িটা ভোদা মিত্তিরের গ্যারেজে গেল কিভাবে? আরে সে এক কাণ্ড। গাড়ির ভাঙা চোরা যন্ত্র আর বডিটা কুড়িয়ে মল্লিক বাজারে কারা বেচে দিয়ে এসেছিল। তোমাদের ভোদা মিথি তাকে মাত্র 25 টাকায় কিনে জোড়া তারা দিয়ে আগের মতন গড়ে ফেলেছিল। লোকটা প্রশংসা করতে হয়, অবিকল আগের চেহারা ফিরিয়ে দিল। মুরারিবাবুর রসগোল্লা খাওয়া শেষ। এবার বর্ধমানের সীতাভোগ মিহিদানার কথাটা তুলবেন। কাঁচুমাচু মুখে বললেন,
স্যার এবার তাকে বাধা দিয়ে বেলিংটন বললেন, সব হবে, সব হবে। কিন্তু এবারে তাহলে স্বীকার করছো তো বাবু, মরে ভূত হওয়ার মতো আনন্দ আর নেই? আলবাত স্যার, তার বলতে বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। অমনি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে এসো। অবাক হয়ে মুরারিবাবু বললেন, কোথায় স্যার? কেন মরতে? মরতে? হ্যাঁ, না মরলে ভূত হবে কি করে? চলে এসো বাবু, দেরি করো না। আরে শুনতে যতটা লাগে তত কিছু নয়, দেরি ভাবে না। এসো এসো, উঠে এসো। মুরারিবাবু আঁতকে উঠলেন। এবার বুঝতে পেরেছেন ঝোঁকের বশে কি বলে ফেলেছেন। হায় হায়, খাওয়ার লোভেই এই বিপদ। বেলিংটন টেবিলের ওপর থেকে বাঁ হাতটা বাড়িয়ে খপ করে মুরারিবাবুর একটা হাত ধরে ফেললেন। তারপর হ্যাঁচকা টান মেরে ওঠালেন তাকে। চেয়ারগুলো দুমদাম ছিটকে পড়ল। বেলিংটন প্রচন্ড ঠান্ডা একটা হাতে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে বাংলো থেকে বেরোলেন। এবার মুরারিবাবু আর্তনাদ করে উঠলেন, ওরে বাবা রে, মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও! কিন্তু বেলিংটন তখন নিজ মূর্তি ধরেছেন। কোট প্যান্ট পরা আস্ত কঙ্কাল হয়ে উঠেছেন। কঙ্কালটার একটা হাত নেই এই যা, এবং সেই কঙ্কালের মুন্ডুটা দাঁত কিড়মিড় করে হাসছে। আর বরফের মতো ঠান্ডা হাড়ের আঙুলে মুরারিবাবুর লিকলিকে কবজি ধরে আছে। টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে। এই বিজন অরণ্যে কেই বা তাকে বাঁচাবার জন্য আসবে? একেই তো বলে অরণ্যের রোদন। বাঁচাও বাঁচাও! মুরারিবাবুর গলা ভেঙে গেল চেঁচাতে চেঁচাতে। তখন চুপ করলেন। বেলিংটন তাকে সেই ফোর্ড গাড়িতে ঢুকিয়ে কঙ্কালি হাস্য হেসে বললেন, এত ভয় পাচ্ছ কেন বাবু? ঠেরই পাবে না কিছু। মরাচ্ছে সোজা কাজ আর নেই। তবে তোমার মারা পড়াটা যাতে আরো ছটফট হয়, সেই ব্যবস্থা করতেই তোমায় গাড়িতে ওঠালাম। চুপ করে বসে থাকো। বাঁ হাত মানে হাড়ের হাতটা কোটের হাতায় ঢাকা রয়েছে, এবং হাতের আঙুলগুলো এবার মুরারিবাবুর পিঠের পেছন থেকে স্টিয়ারিং ধরেছে। অর্থাৎ মুরারিবাবু বেলিংটনের শরীরের তলায় বন্দী। গাড়ি চলতে শুরু করল। জঙ্গলের মধ্যে এবড়ো খেবড়ো কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে গাড়ি চলছে। মুরারিবাবু প্রাণের আশা ছেড়ে দিয়ে অগত্যা চুপচাপ বসে আছেন কুঁজো হয়ে। বড্ড বেকায়দায় বসে থাকা, দম আটকে যাওয়ার দশা। কিছু দূর চলার পর জঙ্গল শেষ হল। একটা নদীর ব্রিজ দেখা গেল, কিন্তু কোথাও কোনো লোক নেই। মুরারিবাবু রাগে দুঃখে ভাবছেন, জেলেরাই বা নদীতে মাছ ধরতে আসেনি কেন আজ? নদীতে কি মাছের অভাব আছে? ওরা এলে অন্তত মুরারিবাবু চেঁচিয়ে ডাকতেন। জেলেদের মুন্ডুপাত করতে থাকলেন মুরারিবাবু। এবার দুধারে ধুধু ফাঁকা মাঠ, কোথাও রাখালও গরু টরু চড়াচ্ছে না। মুরারিবাবু এবার রাখালদেরও মনে মনে গালবন্ধ করলেন। এ যেন রূপকথার সেই তেপান্তর। সেকেলে কালো ফোর্ড গাড়িটা চলেছে তো চলেছেই। ধুলোর মেঘ জমেছে দুপাশে। ঠাঠা রোদ্দুরে তেপান্তরে ছড়িয়ে রয়েছে উজ্জ্বল সোনার মতো, নাকি কাঁসর ঘন্টার মতো, যেন ছুঁলেই ঢং করে বেজে উঠবে। নীল আকাশটা দেখাচ্ছে তপ্ত কড়ার মতো গনগনে। হঠাৎ মুরারিবাবু দেখলেন কখন দুপাশের পাদানিতে কারা যেন এসে দাঁড়িয়েছে। ওরে বাবা, এরাও তো কঙ্কাল, কিন্তু বেলিংটনের মতো পোশাক পরা নয়। তার মানে এরা দিশি ভূত। পাদানিতে দাঁড়িয়ে দিব্যি গাড়ি চড়ার সুখ মিটিয়ে নিচ্ছে বুঝি। নির্ঘাত এরা কলকাতার ট্রামে বাসে চড়ে অফিসে যেত ইহকালে। তারা জানলায় মুন্ডু বাড়িয়ে
হি হি করে হাসছে আর মুরারি বাবুকে দেখছে। মুরারি বাবু কাঠ হয়ে বসে আছে। দিন দুপুরে কি দুঃসাহস বেটাদের! দেশি ভূতের কঙ্কালগুলো এবার সাহেবকে বলতে শুরু করলো। এ কে স্যার? কাকে নিয়ে যাচ্ছেন স্যার? বেলিংটন হেসে ভাঙা বাংলায় জবাব দিলেন, বাবু তোমাদের একজন সঙ্গী হবে। আসো, তোমরাও আসো, মজা দেখিবে। এই শুনে ওরা আরো হি হি করে হাসতে থাকলো। কেউ কেউ বলল, খুব ভালো হবে, খুব ভালো হবে। একজন বলল, তো দেরি করছেন কেন স্যার? আর একজন বলল, ওকে কোথায় নিয়ে গিয়ে ঘাড় মটকাবেন স্যার? সবুর সবুর, ওয়েট আ ওয়াইল। এত তাড়া কেন আসে? আমি বাবুকে আমার খবরে নিয়ে যাচ্ছি। সেখানে নিয়ে যাবে, তারপর ইহার গলা চিপে মারিবে। না স্যার, ওর ঘাড় মটকাবেন। না পারেন তো আমাদের হাতে ছেড়ে দেবেন। এই কাজটা আমরা ভালো পারি। তোমরা নেটিভ আছে, তোমরা ওইভাবে মারতে পারো। আমরা ইংলিশ, আমরা অন্যভাবে মারব। তার মানে ঘাড় মটকানোটা দেশি ভূতের ব্যাপার। বিলিতি ভূত যখন, তখন তার ব্যাপারটা অন্যরকম হবেই। কিন্তু বেলিংটন মুরারি বাবুকে তাঁর কবরে নিয়ে যাচ্ছেন বললেন। তাহলে কি কেষ্টনগরে যে সাহেবদের কবরখানা আছে সেখানেই তাঁর কবর? মুরারি বাবু এসব কথা ভেবে একটু সাহস পেলেন। কৃষ্ণনগরের ধারে কাছে যেতে পারলে বাঁচার একটা উপায় মিলতে পারে। লোকজন তো সেখানে প্রচুর আছে, শহর জায়গা। রোশো সাহেব, তোমায় মজা দেখিয়ে ছাড়বো। আজকালকার দেশি মানুষগুলোকে তো চেনো না, ভাবছো তোমাদের সেই ব্রিটিশ আমলের জিনিস। সাহেব দেখলেই ভয় পাবে। তখন একটা দুটো ক্ষুদিরাম ছিল, এখন অজস্র ক্ষুদিরাম। একালের ছেলেরা কি ডান পিটে তার টের পাওনি কি না? কিন্তু বেলিংটনের কথা শুনে দেশি ভূতগুলো তখন নিজেদের মধ্যে চোকাচোকি করে ইশারায় যেন কি পরামর্শ করে নিল। তারপর একজন বলে উঠল, স্যার, আমাদের একটা কথা আছে। কি কথা আছে? আমরা আমাদের দেশের লোককে নিজের হাতে মারবো, আপনাকে মারতে দেব না। ও, পেট্রিয়টিজম, সেই সময় দুধারের মাঠ থেকে দলে দলে আরো কঙ্কালকে দৌড়ে আসতে দেখলেন মুরারিবাবু। তারা চেঁচাতে চেঁচাতে আসছিল। তারপর তারা এসে কেউ কেউ বনেটের ওপর, কেউ কেউ ছাদের ওপর বসে পড়ল। গাড়ির ওপর কঙ্কাল, দুপাদানিতে কঙ্কাল, ইঞ্জিনের ওপর কঙ্কাল। মুরারিবাবু এবার একটু সাহস পেলেন। হাজার হলেও এরা তার দেশি ভাই, ভারতীয় ভূত। এই বিধর্মী সাহেব ভূতের কবল থেকে এরা কি তাকে বাঁচাবে না? অন্তত বেলিংটনের হাত থেকে উদ্ধার হতে পারলে এই দেশি ভাই বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে পৈতৃক প্রাণটা রক্ষা করার একটা আশা জেগে উঠল মুরারি বাবুর মনে। ভাবলেন, গতিক বুঝলে বরং এখানে গরম গরম বক্তৃতা দেবেন, তাতে দেশপ্রেমের কথা প্রচুর থাকবে। হ্যাঁ, বিবেকানন্দের সেই প্রখ্যাত উক্তি জুড়ে দেবেন বক্তৃতায়। চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। আচমকা সেই সময় একটা তুমুল হুলস্থুল ঘটে গেল। মুরারি বাবুকে কঙ্কালগুলো খামচে ধরে গাড়ি থেকে বের করার চেষ্টা করছে। বেলিংটন স্টিয়ারিং সামলাবেন না বন্দিকে ধরে রাখবেন ঠিক করতে পারছেন না, এবং গাড়ি এদিক ওদিক টলে যাচ্ছে। তুমুল চেঁচামেচিও হচ্ছে। নাকিশ্বরে স্লোগান হাঁকতে শুরু করেছে ছাদের ওপর একদল কঙ্কাল। সেই তুল কালাম হট্টগোলের মধ্যে গাড়িটা ঘুরে গেল।
পাশের গভীর খাদে। এবং মুরারিবাবু ভয়ে চোখ বুঝেই টের পেলেন ঠান্ডা ঠান্ডা হাড়ের হাতে দিশি ভূতেরা তাকে গাড়ি থেকে বের করল। তারপর তাকে চ্যাংদোলা করে তুলে মাঠের দিকে দৌড়ে চলল ওরা। এই অবস্থায় একটা প্রচন্ড আওয়াজে বুঝলেন বেলিংটনের গাড়ি সেই অতল খাদে পড়েছে। মামা, ও মামা, মামা, ও মামা। মুরারিবাবু ভয়ে ভয়ে চোখ খুললেন, খুলেই বন্ধ করলেন। শুনলেন কে যেন তাকে ডাকছে। মামা, ও মামা, মামা, ও মামা। ফের চোখ খুলে দেখলেন বীরু, 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 আমি আমি কোথায়? আবার কোথায়? সেবারকার মতো হাসপাতালে। মুরারিবাবু ওঠার চেষ্টা করলেন, পারলেন না। পা দুটো যেন বেঁধে রেখেছে। বললেন, আমার আমার কি হয়েছিল বলতো? হবে আবার কি, অ্যাক্সিডেন্ট করে কল্যাণীর মাঠে পড়েছিলেন। সেখান থেকে লোকেরা হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার বলেছে কয়েক জায়গায় হাড় ভেঙে গেছে, প্লাস্টিক বেঁধে এখন মাস চারেক পড়ে থাকতে হবে বিছানায়। মুরারিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর আর আমার আমার গাড়িটা? বীরু জানালো গাড়িটা চুরমার হয়েছে। ভাগ্যিস মুরারি মামা গতিক বুঝে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়েছিলেন। গাড়িটা নয়, গাড়ির হাড়গোড় ট্রাকে চাপিয়ে আনতে গেছেন ভোদা মিত্তির।